চল একটা খুব ইম্পর্টেন্ট পোর্শন আমরা পড়ব। আমরা চ্যাপ্টারটা প্রায় ক্লোজ করার দিকে চলে এসেছি। মেকিং অফ দ্য কনস্টিটিউশন পড়ছি আমরা, লক্ষ্মীকান্ত আমরা লাইন বাই লাইন পড়ছি, বাংলা করে করে বুঝছি। সিভিল সার্ভিস ফর দেশি গাইজ ইজ অলওয়েজ উইথ ইউ টু হ্যাভ এ বেটার প্রিপারেশান, ঠিক কিনা, ফর সিভিল সার্ভিস এক্সাম। কি পড়ব? ক্রিটিসিজম অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সম্বন্ধে আমরা গুচ্ছের জেনে গেছি, প্রথম থেকে শেষ অবধি কীভাবে তৈরি হলো, কি পরিস্থিতিতে তৈরি হলো, কি কঠিন সমস্যা ছিল, কারা কারা তৈরি করলো, কোন কোন কমিটি তার জন্য ছিল। ওকে, এখন আমরা এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা হলো, তার কাজকর্ম হলো, কনস্টিটিউশন তৈরিও হয়ে গেল, কিন্তু কিছু তো লোক কথা বলবেই, সমালোচনা হবেই, তুমি যাই করো না কেন। বাট সেই সমালোচনাগুলো আমরা একটু দেখে নেব যে কী কী সমালোচনা হয়েছিল এদের উপরে। The critics have criticized the Constituent Assembly on various ground. প্রচুর জায়গায় ক্রিটিক্সরা সমালোচনা করেছিল। নাম্বার 1, not a representative body. Constituent Assembly was not a representative body, was the first criticism against Constituent Assembly. ওকে, অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ বডি মানে সব জায়গায় থেকে প্রতিনিধিরা যোগদান করেনি, প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠানটা এটা ছিল না। এটাই হচ্ছে প্রথম অভিযোগ বা প্রথম সমালোচনা, যে সব স্তরের জায়গা থেকে প্রতিনিধিরা আসেনি। ওকে, দেখো, দ্য ক্রিটিক্স হ্যাভ আর্গু মানে তর্ক করা। দ্য ক্রিটিক্স হ্যাভ আর্গুড দ্যাট the Constituent Assembly was not a representative body as its members were not directly elected by the people of India on the basis of universal adult franchise. অর্থাৎ কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির যে মেম্বাররা তৈরি হয়েছিলেন, মেম্বাররা নিযুক্ত হয়েছিলেন, মনে আছে নাকি ভুলে গেছে সব? হ্যাঁ, পার্টলি সিলেক্টেড, পার্টলি ইলেক্টেড, পার্টলি নমিনেটেড। এবং এই ইলেকশনটাও কিসের ভিত্তিতে? কিছু স্পেশাল জিনিসের ভিত্তিতে ছিল, বেছে বেছে করা হয়েছিল। এবং আমরা যদিও সেদিন পড়েছিলাম যে প্রায় প্রত্যেকটা উজ্জ্বল ব্যক্তিত্বই সেই দিনের রাজনীতিতে সকলেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মধ্যে ছিলেন এক্সেপ্ট মহাত্মা গান্ধী। স্টিল দ্য ক্রিটিসিজম ইজ হেয়ার, যে সদস্যগুলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ছিলেন তারা ভোটের মাধ্যমে আসেননি, জনগণ সেখানটায় ভোট দেননি। এবং যে ভোটটা হয়েছিল সেটা অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ ছিল না। অর্থাৎ 18 বছর পেরিয়ে গেলেই যে ভোট দেওয়ার ক্ষমতা, সেই হিসেব অনুযায়ী সকলে ভোট দেয়নি সেটাই। এটা প্রথম অভিযোগ। সেকেন্ড, নট এ সভরেন বডি, অর্থাৎ পুরোপুরি স্বাধীন একটা সার্বভৌম প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন সেটা ছিল না। কেন? দ্য ক্রিটিক্স মেনশন দ্যাট দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ নট এ সভরেন বডি as it was created by the proposals of the British government. Further, they said that the assembly held its session with the permission of the British government. কনস্টিটিউশন অ্যাসেম্বলির ফরমেশন বা কাজকর্ম যদি ক্যাবিনেট মিশন প্ল্যান 1946 থেকেই শুরু হয়, বা ওদের যে পরিকল্পনা বা ওদের যে প্রপোজাল, ঠিক আছে, মিশন প্ল্যান, সেখান থেকেই যদি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটার জন্ম হয়, তাহলে আমরা কি করে বলতে পারি যে আমরা কনস্টিটিউশন অ্যাসেম্বলি একটা সার্বভৌম, একটা স্বয়ংক্রিয় এবং একটা নিজে থেকেই স্বতন্ত্র ব্যবস্থা? এটাই ক্রিটিকদের বক্তব্য। এবং এক একটা মিটিংয়ের আগে বা সেশনের আগে ইংরেজদের পারমিশন নিতে হতো। তাহলে কী করে আমরা বলবো সার্বভৌম? ক্লিয়ার? এটা সেকেন্ড ক্রিটিসিজম। থার্ড ক্রিটিসিজম কি? টাইম কনজিউমিং। অ্যাকর্ডিং টু দ্য ক্রিটিক্স, দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টুক আনডিউলি লং টাইম টু মেক দ্য কনস্টিটিউশন। অর্থাৎ অনেক সময় নিয়েছে কনস্টিটিউশন বানানোর জন্য। They stated that the framers of the American Constitution took only 4 months to complete their work. তাদের বক্তব্য অনুযায়ী যে আমেরিকান কনস্টিটিউশনটা তৈরি হতে মাত্র 4 মাস সময় লেগেছিল। In this context, Naziruddin Ahmed, a member of the Constituent Assembly, coined a new name for the drafting committee to show his contempt for it. নাজিরুদ্দিন আহমেদ, যিনি কিনা একজন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার ছিলেন, তিনি
এই পুরো ব্যাপারটার প্রতি বিদ্বেষ প্রকাশ করে ড্রাফটিং কমিটিটাকে তিনি বলেছেন ড্রিফটিং কমিটি। ওকে, ড্রিফট মানে কি? DRIFT। ড্রিফট মানে কমেন্ট সেকশনে তোমরা লিখবে ড্রিফট মানে কি, ড্রিফটিং মানে কি, যেটাকে ঠাট্টা করে ড্রাফটিং কমিটিটাকে নাজিরুদ্দিন স্যার ড্রিফটিং কমিটি বলেছেন বা বলেছিলেন। ওকে, চলো। ডোমিনেটেড বাই কংগ্রেস, দ্য ক্রিটিক্স চার্জড দ্যাট দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ ডোমিনেটেড বাই দ্য কংগ্রেস পার্টি। সমালোচকরা বলছেন যে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা হয়েছে, এটা তো সব বড় বড় মাথারা সব কংগ্রেসের লোক, এটা তো মেনলি কংগ্রেসের একটা বডি। গ্র্যানভিল অস্টিন কি বলছেন? অ্যান আমেরিকান কনস্টিটিউশনাল এক্সপার্ট। গ্র্যানভিল অস্টিন, হু ওয়াজ গ্র্যানভিল অস্টিন? তিনি একজন আমেরিকান সাংবিধানিক বিশেষজ্ঞ। তিনি বলছেন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ এ ওয়ান পার্টি বডি ইন অ্যান এসেন্সিয়াল ওয়ান পার্টি কান্ট্রি। এটা বেসিক্যালি একটা ওয়ান পার্টি বডি হয়েছে, যে প্রতিষ্ঠানটা হয়েছে, সংগঠনটা হয়েছে, সেটার একটাই দল আছে, আর পুরো দেশটাই যেন একটাই দলের তৈরি। ওকে, এটা ওনার মতামত। দ্য অ্যাসেম্বলি ওয়াজ কংগ্রেস অ্যান্ড দ্য কংগ্রেস ওয়াজ ইন্ডিয়া। এই অ্যাসেম্বলিটাই কংগ্রেস আর কংগ্রেসটাই ভারত। কার ওপিনিয়ন? গ্র্যানভিল অস্টিনের ওপিনিয়ন। লয়ার পলিটিশিয়ান ডোমিনেশন, ইট ওয়াজ মেনটেন্ড বাই দ্য ক্রিটিক্স। ইট ইজ অলসো এটা মেনটেন না, মেনশন হবে, ভুল লেখা আছে। ইট ইজ অলসো মেনশনড বাই দ্য ক্রিটিক্স দ্যাট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ ডোমিনেটেড বাই লয়ার্স অ্যান্ড পলিটিশিয়ানস। কেবল এখানটায় লয়াররা রয়েছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে লোকগুলো ছিলেন সেই দিনের সদস্য অধিকাংশই তারা ছিলেন লয়ার এবং পলিটিশিয়ান। ওকে, দে পয়েন্টেড আউট দ্যাট আদার সেকশনস অফ দ্য সোসাইটি ওয়ার নট সাফিসিয়েন্টলি রিপ্রেজেন্টেটেড। অন্যান্য অঞ্চলের অন্যান্য অংশের মানুষরা, সমাজের অন্যান্য অন্যান্য অংশের সদস্যরা এখানটায় পর্যাপ্তভাবে উপস্থিত নেই। দিস ইজ টু দেম ইজ দ্য মেন রিজন ফর দ্য বাল্কিনেস অ্যান্ড কমপ্লিকেটেড ল্যাঙ্গুয়েজ অফ দ্য কনস্টিটিউশন। দেখো, BULK অ্যাকচুয়ালি এলের উচ্চারণ হয় না, যেমন পাম, কাম, তেমনি উচ্চারণ অ্যাকচুয়ালি হওয়ার উচিত বক, BULK, বক, কিন্তু কমনলি আমরা ভুল উচ্চারণটাই করি বাল্ক বলে। বাল্ক মানে অনেকটা বড়, বিশাল, এটাকে বাল্ক বলে। তো ওনাদের বক্তব্য হচ্ছে, ক্রিটিক্সদের বক্তব্য হচ্ছে যে এই কনস্টিটিউশন অ্যাসেম্বলির অধিকাংশ লোকই পলিটিশিয়ান আর আমাদের বলে লয়ার বলে কনস্টিটিউশনের সাইজটা ওরকম বিভৎস বড় হয়ে গেছে এবং এরকম জটিল ভাষায় পরিণত হয়েছে ওর ভিতরেরটা। ক্লিয়ার? চলো। 6, ডোমিনেটেড বাই হিন্দুজ। অ্যাকর্ডিং টু সাম ক্রিটিক্স দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ এ হিন্দু ডোমিনেটেড বডি। Lord Viscount Simon called it a body of Hindus. Similarly, Winston Churchill commented that the Constituent Assembly represented only one major community in India. এইটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ক্রিটিক্যাল অ্যানালাইসিস বা ক্রিটিক্সদের ওপিনিয়ন। এছাড়া এই শেষে দুটো পার্ট আছে, একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টস, ঠিক কি না? ওর সিল হয়েছিল কে, ওর ছবি এঁকেছিল কে, ওর মুদ্রা করেছিল কে, ডিজাইন করেছিল কে, এটসেট্রা কিছু ইনফরমেশান আছে জাস্ট। আর হিন্দি টেক্সট অফ দ্য কনস্টিটিউশন, ওর যে কনস্টিটিউশনটা ইংরেজিতে লেখা হয়েছিল তার হিন্দিও অনুবাদ করা হয়েছিল এটা। ওকে, এই দুটো জিনিস তোমরা নিজেরা পড়ে নেবে, আমি এটা আর পড়াবো না, কারণ এর মধ্যে বোঝানোর কিছু নেই আর খুব জটিল ইংরেজিও কিছু নেই, সাধারণ ইংরেজিতে বাকিটা লেখা রয়েছে। I hope you can read it properly. তারপরেও if you have any issues with this thing, তোমরা আমাকে জানাবে কমেন্ট সেকশানে যে স্যার এটা বুঝতে পারছি না, আমি বুঝিয়ে দিন। বাট এখানে বোঝার তেমন কিছু বিষয় কিছু নেই যে বুঝবে না, জাস্ট ইনফরমেশান এইটা করেছিল, ওটা বলেছিল, আর খুব ছোট দুটো পার্ট আছে, তোমরা পড়ে নেবে। পড়ে নিয়ে চ্যাপ্টারটাকে খুব ভালো করে রিভিশন করবে, বারবার রিভিশন করবে। মেকিং অফ দ্য কনস্টিটিউশন কিন্তু পরীক্ষার জন্যে খুবই প্রয়োজনীয় একটা চ্যাপ্টার। ওকে, খুব ভালো করে বুঝবে, আমি আশা রাখবো তোমরা খুব ভালো করে পড়াশুনো করবে
এবং আমরা এরপরে স্যালাইন ফিচার অফ দ্য কনস্টিটিউশন এই চ্যাপ্টারটায় চলে যাব এবং সেটাকেও আমরা এরকম একদম চুরমার করে ভালো করে বুঝে নেব, পড়ে নেব। ওকে, সাফল্য আমাদের হাতের মুঠোয় থাকবে তখনই যখন আমরা পরিশ্রম করব। পরিশ্রমই সাফল্যের শেষ কথা। ওকে আমার প্রিয় দুষ্টু মিষ্টি ভাই বোনেরা।